নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। সাথে আমি রয়েছি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলায় ফের চাঞ্চল্যকর ঘটনা। রাতাবাড়িতে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ ও শারীরিক নির্যাতনের চেষ্টা। স্থানীয়দের হাতে ধরা পড়ে অভিযুক্ত, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শ্রীভূমি জেলায় ফের চাঞ্চল্যকর ঘটনা। রাতাবাড়িতে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ ও শারীরিক নির্যাতনের চেষ্টা। স্থানীয়দের হাতে ধরা পড়ে অভিযুক্ত, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শ্রীভূমি জেলায় একের পর এক অপরাধমূলক ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। চাঁদমারি গ্রামে শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবং মদনমোহন এলাকায় 8 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাতাবাড়ি এলাকার একটি চা বাগানে 10ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, এক সহপাঠীর সঙ্গে টিউশনে যাওয়ার পথে সঞ্জীব চৌহান নামের এক যুবক জোরপূর্বক ওই ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে সঞ্জীব চৌহানকে আটক করেন এবং পরে তাকে রাতাবাড়ি পুলিশের হাতে তুলে দেন। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জীব চৌহানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অন্যদিকে অভিযুক্তের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ তুলে দোষীর কঠোর শাস্তির দাবিতে গ্রামবাসীরা রাতাবাড়ি থানায় একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। জেলায় ধারাবাহিকভাবে ঘটে চলা এসব অপরাধের ঘটনায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিলচরের আলমবাগে 7.23 কেজি নকল সোনা উদ্ধার, এক ব্যক্তি আটক। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া। শিলচরের আলমবাগে 7.23 কেজি নকল সোনা উদ্ধার, এক ব্যক্তি আটক। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া। শিলচরের আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে 7.23 কেজি ওজনের 112টি নকল সোনার টুকরো উদ্ধার করেছে কাছাড় পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে আলমবাগ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে 112টি নকল সোনার টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় 7.23 কেজি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে আসল সোনা বলে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নকল সোনাগুলি বাজারে বিক্রির পরিকল্পনা চলছে। এছাড়াও কোনো ধরনের সন্দেহজনক লেনদেন, প্রতারণা বা নকল সোনা বিক্রির তথ্য পেলে দ্রুত নিকটবর্তী থানায় অথবা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার। তার মতে, জনসচেতনায় এ ধরনের প্রতারণা রোধের সবচেয়ে কার্যকর উপায়। কেউ ভিডিওটি করিও না, বুঝছেন নি? একটু যত ফটো মারতে না বাকি হইলাম অসুবিধা যাও তোমরা হয়ে যেতে যাও মনে যাও যাও এখানে না যাও কালি এটা রিলায়েবল সোর্স ইনফরমেশন এটা আছিলে যে এনেকুৱা সাসপেক্টেড ফেক গোল্ড এনেকুৱা অপৰাধ কৰা হ'ব বুলি। সো একৰ্ডিংলি আমাৰ শ্ৰীকোনা এৰিয়াত নাকা লগোৱা হ'ল আৰু নাকা লগোৱা তাতে আমি মানুহজন পাই পেলাই নাকাত আমি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি 112 পিচ তেনেকুৱা সাসপেক্টেড ফেক গোল্ড আছিলে, 7 কেজি 23 গ্ৰাম। আৰু একৰ্ডিংলি আমি যোনটো ইনফৰমেশ্যন পাইছিলোঁ সেই ইনফৰমেশ্যনৰ মতেই আমি গোটেই বস্তুখিনি পালোঁ, মানুহজনো পালোঁ। একৰ্ডিংলি আমি প্ৰচিডিঅ'ৰ হিচাপে আমি চিজ কৰিলোঁ। চিজ কৰা প্ৰচিডিঅ'ৰ হিচাপে কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে আৰু বাকী প্ৰক্ৰিয়াখিনি চলি আছে। সেইখিনি বিশেষ কৰি কালি যিহেতু বাকীখিনি কাম কৰোঁতে সন্ধিয়া হ'ল, চ' এইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। বস্তুখিনি ক'ত ওলাইছিলে, কি কৰিব ধৰিছিলে, তেওঁলোকৰ মেইন মানে মডাছ অপাৰেণ্ডি কি, এইখিনি আমি এতিয়ালৈকে
ইণ্টাৰোগেট কৰিবলৈ সক্ষম হোৱা নাই। ইণ্টাৰোগেশ্যনত সেইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত সেইখিনি কিমান দিনৰ পৰা তেওঁ এইবিলাক কামত জড়িত আৰু এই বস্তুবিলাক ক'ত বিক্ৰী কৰিব পাৰে? সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। আমি যিহেতু মানে সময় শ্বৰ্টেজত আমি এইখিনি একো এতিয়ালৈকে হেৰিটো পোৱা নাই আমি, কিন্তু আমি আশা কৰোঁ আমি অতি সোনকালে এই গোটেই ইনফৰমেশ্যনখিনি আমি ইনভেষ্টিগেশ্যনত পাম। ইয়াৰ পিছত আৰু কোনোবা জড়িত আছে? সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতে থাকে আপোনাক কৈ দিয়া। বৰ্তমান এতিয়া তাতকৈ বিশেষ একো ক'ব নোৱাৰি। ইনভেষ্টিগেশ্যনত যিখিনি ওলাব সেইখিনি শ্বেয়াৰ কৰা হ'ব। চবেই জানো যে আজিকালি ডিজিটেল স্কেম তেনেকুৱা ফ্ৰড বহুতখিনি ওলাইছে, বেংকৰ একাউণ্টৰ পৰা হওক। কিন্তু একেলগে আপুনি চাব যে এনেকুৱা ধৰণৰ স্কেমো আজিৰ তাৰিখত এতিয়াও হৈ আছে। চ' আমি ৰাইজক সেইটোৱে কওঁ যে আপোনালোকক সজাগ হওক যে এনেকুৱা ধৰণৰ কোনো মিছক্ৰিয়েঞ্চে যদি আহি পেলাই আপোনাক অফাৰ কৰে, তেওঁলোকে অফাৰ কৰিব আপোনাক যে এনেকৈ কম টকাত ফোন পাব পাৰে, আপোনালোকে কিনি ল'ব পাৰে, অৰিজিনেল ফোন হয়। ত' এইবিলাকৰ পৰা যাতে ৰাইজে নিজে সাৱধান হৈ থাকে, সজাগ হৈ থাকে। কিবা থাকিলে তেওঁলোকেও যদি ইনফৰমেশ্যন পায়, কোনোবা যদি তেওঁলোকক কণ্টেক্ট কৰে, কণ্টেক্ট নাম্বাৰ আমাৰ লগত শ্বেয়াৰ কৰক আৰু একৰ্ডিংলি আমি এজ পাৰ ল যেনেকে যি কৰিব লাগে আমি তেনেকে একশ্যন লওঁ। কিন্তু কথাটো হ'ল যে ৰাইজো এতিয়া সাৱধান হ'ব লাগে আৰু সজাগ হ'ব লাগে এনেকুৱা ধৰণৰ মিছক্ৰিয়েঞ্চত। শিলচরের শ্রম আইন ও সামাজিক সুরক্ষা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, শ্রমিকদের অধিকার ও নতুন শ্রম আইন এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে শুক্রবার শিলচরের একটি হোটেলে একদিনের শ্রম সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শিলচরের শ্রম আইন ও সামাজিক সুরক্ষা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, শ্রমিকদের অধিকার, নতুন শ্রম আইন এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে শুক্রবার শিলচরের একটি হোটেলে একদিনের শ্রম সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় রেলওয়ে মল গুদাম শ্রমিক সংঘ, BRMGSS, NFR জোন লামডিং ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শ্রম কমিশনার কেন্দ্রীয় তপন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন BRMGSS এর জাতীয় ইনচার্জ মনোরঞ্জন কুমার এবং NFR জোনের সুমিত রায়। তপন চাকমা বলেন, অসংগঠিত ক্ষেত্রের অধিকাংশ শ্রমিক এখনও সামাজিক সুরক্ষার বাইরে রয়েছে। শ্রমিকদের স্বার্থে 43টি শ্রম আইনকে একীভূত করে 4টি শ্রম কোড প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে ন্যূনতম মজুরি, সময়মতো বেতন, বোনাস, নিয়োগপত্র, EPF, ESI সহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শ্রমিকদের নতুন শ্রম আইন সম্পর্কে সচেতনতা হওয়ার এবং সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়। रोजगार मंत्री, तमाम कैबिनेट के मंत्री उसमें उपस्थित होकर के मैं देश के तमाम वर्करों का डाटा सरकार तक उपलब्ध कराने का काम करूंगा। अभी हमारा डाटा कंप्लीट हो जाएगा तो हम लोग एक टारगेट रखे हैं कि हम लोग अगस्त के लास्ट तक या सितंबर के फर्स्ट वीक तक करेंगे। मनोरंजन जी, ये त्रिपुरा और लामडिंग डिवीजन के अंदर कितना माल गोदाम है? त्रिपुरा में हमारा अभी जो वर्किंग है वो 5 माल गोदाम है। लामडिंग डिवीजन में तो हमारा मणिपुर भी आ जाता है, अरुणाचल भी आ जाता है, असम भी आ जाता है। तो उसकी कुल संख्या हम एग्जैक्ट आपको नहीं बता सकते हैं, लेकिन लामडिंग डिवीजन में लगभग 35 to 40 के आसपास में गुडसेट है और कई गुडसेट नया बन भी रहे हैं, जहाँ पे 1-2 महीना के अंदर काम चलेगा। लेबर कितना होगा इनका अंदर? हमको लगता है कम से कम 25,000 लेबर्स का टोटल त्रिपुरा और लामडिंग डिवीजन। बिल्कुल, थैंक यू। बिल्कुल, मैं सबसे पहले आपका धन्यवाद करता हूं। अब भारत के चौथा स्तंभ है जो देश के गरीब मजदूरों की आवाज़ को भारत सरकार तक पहुंचाने का काम करे। इसके लिए मैं संगठन की तरफ से आपका अभिनंदन करना चाहता हूँ। आज का हमारा कार्यक्रम था त्रिपुरा और असम के आसपास के जितने माल गोदाम हैं, 5-7 माल गोदाम के, उन सारे वर्कर को आज बुलाया गया था। हमारे साथ भारत सरकार के श्रम रोजगार मंत्रालय के असिस्टेंट लेबर कमिश्नर साहब भी मेरे साथ मौजूद हैं। आज अवेयरनेस प्रोग्राम रखा गया था कि माल गोदाम के मजदूर जो है वो अनएडुकेटेड होता है, उसको कानून संविधान में क्या है इसके बारे में बहुत जानकारी नहीं होती। तो भारत सरकार के अधिकारी के साथ संगठन ने एक कोलैबोरेशन करके आज एक अवेयरनेस प्रोग्राम रखा, जिसके माध्यम से माल गोदाम के मजदूरों को क्या क्या सुविधाएं
सरकार ने उनको अधिकार देने का काम किया है। आज तक माल गोदाम के मजदूरों का कोई अधिकार नहीं था, उसकी कोई पहुंचान नहीं थी। उनके नेतृत्व काल में उनके प्रधानमंत्री रहते हुए जो अंग्रेजी हुकूमत के समय से जो मजदूर काम कर रहा है, जिसको पहचान नहीं था, उसको पहचान देने का काम किया इस श्रम कार्ड के माध्यम से। उसके बाद ऑक्यूपेशनल सेफ्टी कोड बिल में रेलवे माल गोदाम के मजदूरों को शामिल किया गया, जिसके तहत अब इसको नियुक्ति प्रमाण पत्र मिलेगा जहां काम कर रहा है। अब कोई भी माल गोदाम के मजदूरों को उसका हक मांगने पर कोई हटा नहीं सकता है ना। सोशल सिक्योरिटी में उसके लिए मेडिकल का प्रावधान, ईपीएफओ का प्रावधान, ईएसआई कार्ड का प्रावधान, तमाम सुविधाएं, पेंशन का सुविधा, सब कुछ उसको देने का काम भारत सरकार ने किया है। इन तमाम विषयों से अपने मजदूरों को, अपने कार्यकर्ताओं को, लोगों को अवगत कराने के लिए आज हम असिस्टेंट लेबर कमिश्नर साहब के साथ एक प्रोग्राम रखने का हमारा उद्देश्य था, जिसको भली भांति हमारे कमिश्नर साहब ने मजदूरों को बताने का काम किया। और 15 तारीख से हमारे त्रिपुरा के जिरनिया माल गोदाम में मेडिकल कैंप भी भारतीय रेल और संगठन के दोनों के सहयोग से लगाने का काम किया जा रहा है। वो कैंप इसलिए लगाया जा रहा है कि हमारा मजदूर রাস্তায় গর্ত নয়, যেন পুকুর। সবকা সাথ সবকা বিকাশ, বোর্ড বসিয়ে শিলচরে অভিনব প্রতিবাদ। রাস্তায় গর্ত নয়, যেন পুকুর, সবকা সাথ সবকা বিকাশ, বোর্ড বসিয়ে শিলচরের অভিনব প্রতিবাদ। শিলচর শহরের বেহাল সড়ক ব্যবস্থার প্রতিবাদে শুক্রবার অভিনব কর্মসূচি পালন করলেন সমাজকর্মী মিঠুন নাথের নেতৃত্বে একদল ছাত্র যুবক। শহরের ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের জলভর্তি গর্তের সামনে সবকা সাথ সবকা বিকাশ লেখা বোর্ড বসিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। প্রতিবাদকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার জলে সেই গর্তগুলি পুকুরের রূপ নিয়েছে, ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী, গাড়ি চালক ও পথচারীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে বিষয়টি আনা হলেও এখনও স্থায়ীভাবে রাস্তা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে শহরের ক্ষতিগ্রস্ত সড়কগুলির মেরামত এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়ে তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। भारत माता की जय, भारत माता की जय। এই বাংলা রাস্তাঘাট মেরামত করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। বাংলা রাস্তাঘাট মেরামত করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। এমনকি সরকার তোমায় জানায় ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। এমনকি সরকার তোমায় জানায় ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। এমনকি সরকার তোমায় জানায় ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। भारत माता की जय, भारत माता की जय। এমনকি সরকার টাকা সত্ত্বেও রাস্তাঘাট হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এমনকি সরকার টাকা সত্ত্বেও রাস্তাঘাট হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এমনকি সরকার টাকা সত্ত্বেও রাস্তাঘাট হচ্ছে না কেন? জবাব চাই। আজকে আমরা এই যে ক্যাপিটাল পয়েন্ট মানে বিজেপি অফিস থেকে 10 কদম দূরে যে ভাঙা রাস্তার উপর দাঁড়িয়ে আমরা আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি যে বিগত 10 বছরে ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটি রাস্তাঘাট একদম ভাঙচুর হয়ে চরম অবস্থায়। আপনারা শিলচর শহরে দেখছেন, বাকি শিলচরের আশপাশে যত কনস্টিটিউয়েন্সি, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি রাস্তাঘাট ভাঙা। এবং আজকে এখানে প্রটেস্ট করার মানে হলো যে এখান থেকে 10 কদম দূরে বিজেপির সদর কার্যালয়, জেলা সদর কার্যালয়, এবং এই ভাঙা রাস্তার উপর দিয়ে প্রতিদিন বিজেপির নেতারা, পার্টি নেতারা এখান দিয়ে যেতে থাকেন এবং পার্টি অফিসে। ওদের লজ্জা শরম নেই? বিজেপি নেতাদের লজ্জা শরম নেই? যে ভাঙা রাস্তার উপর দিয়ে আপনারা যে প্রতিদিন যান, আপনাদের লজ্জা হয় না? এটলিস্ট জেলা সদর কার্যালয়ের সামনে রাস্তাটা তো অন্তত ভালো বানাতে পারেন। যদি আমরা ভারতীয় জনতা পার্টিকে জনসাধারণ হাত ভরে ভোট দিয়েছে, ভোট দিয়ে এখান থেকে 6 জন এমএলএ, 2 জন এমপি
একজন মিনিস্টার বানিয়ে পাঠিয়েছেন, তারপরও বরাক উপত্যকার এই দুর্দশা কেন, শিলচর শহরের এই দুর্দশা কেন, আমি জিজ্ঞেস করতে চাই বিজেপি নেতাদের কাছে। আমরা দেখেছেন, আমরা লাগিয়েছি সবকা সাথ সবকা বিকাশ, সবাই তো সাথ দিয়েছে, কিন্তু বিকাশ কার হয়েছে? বিকাশ শুধু আমাদের কোনো বিকাশ হয়নি, রাস্তাঘাটের কোনো বিকাশ হয়নি, বিকাশ হয়েছে শুধু নেতাদের বিকাশ হয়েছে। 10 বছর আগে যে নেতারা স্কুটার বাইকে ঘুরতো, আজকে ওরা ফরচুনারে ঘুরছে, তো ওদের বিকাশ হচ্ছে। আমাদের সকলের কোনো বিকাশ হয়নি, বরাক উপত্যকার কোনো বিকাশ হয়নি। তাই ওদের চোখ খোলার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি, যেহেতু বিজেপি সদর কার্যালয়, এখানে কার্যালয়ের সামনে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। পালংঘাট শিব মন্দির সংলগ্ন ফিশারিতে যুবকের মরদেহ উদ্ধার। ধালাই বিধানসভা এলাকার পিংতল গ্রামের 26 বছর বয়সী যুবক ঠাকুর দাসের মরদেহ আজ পালংঘাট শিব মন্দির সংলগ্ন একটি ফিশারি থেকে উদ্ধার। পালংঘাট শিব মন্দির সংলগ্ন ফিশারিতে যুবকের মরদেহ উদ্ধার। ধলাই বিধানসভা এলাকার পিংতল গ্রামের 26 বছর বয়সী যুবক ঠাকুর দাসের মরদেহ আজ পালংঘাট শিব মন্দির সংলগ্ন একটি ফিশারি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের বলেন, ঠাকুর দাস গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি গরু চড়াতে এসে ফিশারির জলে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পালংঘাট আউটপোস্টে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহটি ঠাকুর দাসের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এখানে আইছে তান ভাই বল, তো তার সঙ্গে এখন পুলিশ প্রশাসনের কথা চলে কীরকম কিতা হয়েছে। ঠিক আছে, তোমার কিতা ভাই নি? ছোট ভাই না বড় ভাই? কিরকম কিতা হয়েছে? কিরকম কিতা হয়েছে, গরু আসলো বালা আসলো, তে ও যেদিন বিকাল তো হে নাই, মানে ওদিন বিকালে কইছে আমার শরীর আরাম লাগে না, ওরকম আমরা আনছি জারপুক করাইছি, তার বালা হয়ে যাইব কই, যে মনে হয় কোন দিকে ঘোরাফেরা করে হাওয়া বাতাস লাগছে না কিতা। তারপরে তো আমরা জারপুক করাইয়া নিতে সময় এর রাস্তা নামি গেছে গাড়ি, তো কই না আমি যাইতাম না, তোমরা যাও কই। ওরকম ভাবে নামিয়া এখন কোন দিকে গেছে কিতা করছে আমরা এটাও জানি না। আমরা তো রাইত হয়ে গেছি, গরু গেছি গিয়ে। কোন বাসা, কোন জায়গা? বাসা আমরা পিংতল। হ্যাঁ। ছেলের নাম কিতা? ঠাকুর দাস। ঠাকুর দাস। হ্যাঁ। আর বয়স কত রায়ু? বয়স 24, 24, মানে বিয়া শাদী করেছিল? বিয়া করছিল। বউ বাচ্চা আছেন? বউ ছাড়ি দিছে বাচ্চা আগে। আচ্ছা, তখন মানে খবর কিরকম পাইছো? এখন তো মানুষ ওইদিকে ফোন করিয়ে জানাইছে, কই আমরা জানছি, এর তো আমরা জানার কোনো ইয়ে নেই। আমরা কয়দিন থেকে মিসিং? আজকে লইয়া 3 দিন হইব, মানে 3 দিন থেকে মিসিং। আপনারা পুলিশ রিপোর্ট করছিলেন? কোনো রিপোর্ট করছি না আমরা, তো কই বালা আছে ছেলে কিটা রিপোর্ট করতে, আমরা তো মনে করছি মানে নাগরিক সভার প্রত্যেক বক্তা উষ্ম প্রকাশ করেন মিশন মহারাজের আচরণ নিয়ে। নাগরিক সভায় প্রত্যেক বক্তা উষ্ম প্রকাশ করেন রামকৃষ্ণ মিশন মহারাজের আচরণ নিয়ে। যেহেতু আজ শহর শ্রীভূমির নাগরিকদের নিয়ে বিশেষ নাগরিক সভা অনুষ্ঠিত হয়, উদ্দেশ্য ছিল শ্রীভূমির 2 বিশিষ্ট ব্যক্তিত্ব রাহুল চক্রবর্তী ও সুখেন্দু বিকাশ পালের শারীরিক আক্রমণের প্রতিবাদ জানাতে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত বিশেষ সভায় প্রত্যেকেই মিশন মহারাজের আচরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। বেশিরভাগ বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের 2 ব্যক্তিত্ব রাহুল চক্রবর্তী ও সুখেন্দু বিকাশ পাল শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন বাজেভাবে আক্রান্ত হন। নির্মাণ শ্রমিকের হাতে এহেন সজয় মিশনের মহারাজ কোথাও আক্ষেপ প্রকাশ করবেন তা নয়, উল্টে নির্মাণ শ্রমিকদের কিভাবে জামিনে ছেড়ে আনা যায় তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিশনের মহারাজজি। মিশনের মহারাজের এমনটা আচরণে প্রত্যেকে আশ্চর্য হয়ে পড়েন। রাহুল চক্রবর্তী ও সুখেন্দু বিকাশ পালের উপর বাজেভাবে আক্রমণ করেন তাদের অচিরে শাস্তি দেওয়া পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান প্রত্যেকেই। জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকাস্ত সাপ বলেন, ওনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যখন তিনি শুনতে পান রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় গন্ডগোল পাকানোর নেপথ্যে রয়েছে কংগ্রেসীরা। তা শুধু তাকে বিস্মিত করেনি, মনে অনেকটা দুঃখ পেয়েছেন।
রাহুল চক্রবর্তী ও সুখেন্দু বিকাশ পালের শারীরিক আক্রমণের নেপথ্যে নির্মাণ শ্রমিক রয়েছে, তাদের চিহ্নিত করে উচিত শাস্তি প্রদানের দাবি উত্থাপন করেন তিনি। এছাড়া রামকৃষ্ণ মিশন মহারাজের আচরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন অন্যান্যদের মধ্যে বিশ্বরূপ ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, চন্দন চক্রবর্তী, পূর্ণিমা চৌধুরী প্রমুখ নিজের মত প্রকাশ করে প্রস্তাবও রাখেন। সেটা না হয় সেটা রাস্তার বই রাখে, এমনি করিমগঞ্জ শহরের রাস্তা একদম খুবই বাজে। তারপর কিছুদিন আগে পরিদীপ দে পাবলিক সরস্বতী স্কুলের সামনে উনাকে এভাবে মারা হলো। একটা কোনো ট্রিট দেয় পরিদীপ দেখে যেভাবে চোখে মারা নতুন প্রজন্ম আজকে যে প্রকাশ দেখাচ্ছে সেটা দেখাবার কথা ছিল না। কারণ আমরা জানি এই শহরে আমরা যেখানে থাকি, শহরের কোন বিভাগ কাজে সেটা ডিএসএ হোক, সেটা কোনো বাড়ি বিবাহের অনুষ্ঠান হোক, তো রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করে যদি চিহ্নিত করা হয়, রামকৃষ্ণ মিশনকে, রামকৃষ্ণ মিশন অবশ্যই না, তার যে নিয়োজিত কর্মচারী যারা সেই দিনের যে ঘটনার জন্য তাদেরকে আমরা অভিযুক্ত করছি, এমনকি সেই মহারাজ মশাইও তাদেরকে অভিযুক্ত করে বলছে যে তারা ভয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি। আগামী দিনের জন্য চিন্তা করার প্রয়োজন আছে কিনা। আমরা ছাত্র অবস্থায় এরকম অনেক ঘটনা দেখেছিলাম, মধ্যে কয়েক বছর এরকম কোনো ঘটনা হয়নি। এক সাংবাদিকের ফেসবুক আলাদা দেখছিলাম, আমার থেকে জ্যেষ্ঠ সম্পর্ক আমার সাথে খুব ঘনিষ্ঠ বলে লিখছেন, আমাকে একদম স্ক্রিনশট করে লিখেছেন আমার বাইরে বসে যে দেখো লিখেছেন যে আজকাল করিমগঞ্জ শহরে যখনই কোনো ঘটনা হয় চোখের মধ্যে কেন আঘাত করা হয়, এটা আমার মনে হয় এখানে বসা আছে দেখেছে। উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে 4 দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাজপথ কাঁপালে সারা আসাম মধ্যাহ্নভোজন শ্রীভূমি শাখার কর্মীরা। প্রতিকূল আবহাওয়ার উপেক্ষা করে 4 দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাজপথ কাঁপালেন সারা আসাম মধ্যাহ্নভোজন শ্রীভূমি শাখার কর্মীরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে সংগঠনের কর্মীরা নিজেদের দাবি নিয়ে স্লোগান দিয়ে রাজপথ কাঁপান। বিশাল র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শহরের আবর্ত ভবন সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। সেখানে কর্মীরা নিজেদের দাবি নিয়ে স্লোগান দেন। পরবর্তীতে জেলা প্রশাসনিক আধিকারিকদের হাত দিয়ে আসামের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন। মানবিক দৃষ্টিভঙ্গিতে মুখ্যমন্ত্রী যাতে তাদের কথা চিন্তা করেন তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন জানান প্রত্যেক মধ্যাহ্নভোজন কর্মীরা। 4 দফা গুরুত্বপূর্ণ দাবির মধ্যে মধ্যাহ্নভোজন কর্মী যার কাজ হারিয়ে দেন তাদের এককালীন 3 লক্ষ টাকা সরকার থেকে প্রদান। রন্ধন কর্মীদের পারিশ্রমিক মাসে কমপক্ষে 10,000 টাকা প্রদান। রন্ধন কর্মীদের পারিশ্রমিক নিয়মিত প্রদান তৎসঙ্গে 12 মাসের পারিশ্রমিক প্রদানের ব্যবস্থা। কর্মরত অবস্থায় আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হলে চিকিৎসা সেবার ব্যবস্থা করা ইত্যাদি। প্রায় 300-র মতো কর্মীরা ধর্ণা কর্মসূচিতে সামিল ছিলেন। তাও
আমরা তাও রেগুলার আমরা প্রত্যেকটা এমএলএর কাছে দিছি। আজকে আমরা ডিসির মারফতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দিতেছি, তাই যে তাদের এটা একটা এমএলএ কাছে দিছি। আসামের 126 জন এমএলএর কাছে আমরা মেমোরেন্ডাম দিছি। 2005 সন থেকে তারা কাজ করতেছে, কিন্তু আজ পর্যন্ত 2026-এ তারা 1,000-1,500 টাকা বেতন, 500 টাকা বাড়াইয়া 1,500 টাকা করা হয়েছে, আর 1,000 টাকা বেতন। আমরা অন্য অন্য ভারতবর্ষের অন্য অন্য স্টেটে যেখানে এর চাইতে অনেক বেশি বেতন, কিন্তু আসামে এই 1,500 টাকা বেতন আমরা 10,000 টাকা দাবি করি। তার মধ্যে এই যে রন্ধন কর্মীরা কাজ করতেছে, এখনো বহু স্কুল খড়িতে রান্না করা হয়। এদের যদি কোনো যদি অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়, সরকার কোনো রকম কোনো বেনিফিট দেয় না। তাদের এই স্বাস্থ্যের জন্য আমরা এই ডিমান্ডটা করতেছি, তাদের চিকিৎসা ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে। এবং আপনার যারা কাজ হারাইছে, ইতিমধ্যেই অনেক স্কুল একত্রিতকরণ করছে, প্রায় 14,000 মিড ডে মিল কর্মী ছাঁটাই হয়ে গেছে। এখন যারা কাজ হারাইছে তাদের যে কোনো কারণেই হোক, তাদের এককালীন 3 লক্ষ টাকা আমরা ডিমান্ড করতেছি। तो हम लोग 12 महीना का वेतन पाता ही नहीं है, हम लोग 10 महीना का वेतन पाते हैं, तो उसी में भी कम पाते हैं कि 10 महीना नहीं पाते हैं। 2 महीना 3 महीना के बाद कभी 1,000 आगे अकाउंट में घुसता है, कभी वो भी नहीं होता है। हम लोग अपना काम करेंगे, काम सारा सामान हम लोग काम करते रहते हैं, आते हैं जाते हैं, स्कूल में खाना बनाते हैं, कढ़ाई स्कूल मांजते हैं, बच्चा लोग को खिलाते हैं, लेकिन हम लोग क्लियर वेतन नहीं पाते। यही आप लोग का अनुरोध है कि हम लोग का 10,000 वेतन कर दें सरकार, हम लोग अपना बच्चा लोग का पढ़ाते लिखाते खाते करते। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।